আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করুন। হ্যাঁ, কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করুন। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন। সব দেখতে পাচ্ছি কিনা দেখেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম নিচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। বাহ, একসাথে মনে হয় কি ঢুকে গেছে। হ্যাঁ, রাতে 11টা ক্লাসটাই মনে হয় ভালো। ওকে, 11টা ক্লাস ভালো, তো রেগুলার 11টা নেওয়া যাবে না। এখানে এই আপনার অনলাইনে অন্যান্য ব্যাচের ক্লাস নিতে হয়, দেখা যায় কি আর ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আজকে সুযোগ আছে, আজকে নেন, কালকে ক্লাস আছে আপনাদের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মনির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর ক্লাস নেব, সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস। সেটা কি রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এই রাইট ফর্ম ভার্ব তো অনেকভাবে করছেন। এখন আমি পার্টিকুলার আলাদা আলাদা টপিক অনুযায়ী আপনাদের বুঝাবো যে প্রেজেন্ট টেন্স হইলে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে চেঞ্জ করতে হবে, পাস্টে হইলে কীভাবে চেঞ্জ করতে হবে, ফিউচারে আসলে কীভাবে চেঞ্জ করতে হবে। আমি আলাদা আলাদা টাইপ ধরে ধরে করাবো, প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে। একসাথে মানে জগা খিচুড়ি করবো না, এটা থাকলে এটাও, এটা থাকলে এটাও, এটা থাকলে এটা, এইরকম না। অনেকগুলো আপনারা জানেন, বাট কিছু কিছু এক্সেপশনাল ওয়ার্ড আসে, সেগুলো চোখে আপনাদের পড়ে না, ওগুলো যখন পরীক্ষা আসে ওগুলো নিয়ে হিমশিম খাওয়া লাগে। হ্যাঁ, সেগুলো যাতে আর ঝামেলা না থাকে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন আর ক্লাসটা দেখেন। হ্যাঁ, তাহলে দেখেন রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম ভার্ব ভালো মতো বুঝবেন। এটার উপরে ডিপেন্ড করে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এটার উপর আবার ডিপেন্ড করে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই এই রাইট ফর্ম ভার্ব হচ্ছে দুইটা পার্টে ক্লাস নিব। ঠিক আছে, এটা দুইটা পার্টে ক্লাস নিব। আজকে ফার্স্ট পার্ট নিব, কালকে হচ্ছে সেকেন্ড পার্ট নিব। এটা পরপর দুইটা না নিলে আবার বোঝা যাবে না, মাঝখানে করে গ্যাপ দিব না। এটা কালকে আবার নিয়ে নিব বাকি সেকেন্ড পার্টটা। হ্যাঁ, কিসের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি মনে করি না আলাদা একটা টপিক পড়ানোর দরকার আছে। কারণ এখানে কি ভার্বের সাথে সাবজেক্টের রিলেটেড আমাদের কাজ করতে হয়, ওইখানে আমাকে কি করতে হয় সাবজেক্টের সাথে ভার্বের রিলেটেড কাজ করতে হয়, কাজ একদম সেম। ঠিক আছে, তাহলে নাম হচ্ছে ভিন্ন, বাঙালি তো গ্রামারের হচ্ছে ভিন্ন ভিন্ন নাম দিয়ে এগুলো সাজাইছে। হ্যাঁ, এগুলো এতটা দরকার নেই। যেগুলো দিচ্ছে বাইরে থেকে পরীক্ষা আসবে না, কঠিন হলেও এখান থেকে আসবে, সহজ হলেও এখান থেকে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কথাগুলো এটা আয়ত্ত করেন। তাহলে তাহলে দেখেন ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, আমাদের আচ্ছা না না, 11টা ফিস্ট করা যাবে না, রাতে 11টা ফিস্ট করা যাবে না। সকালে ক্লাস আছে, অনলাইনে অনেকগুলি নেই। আপনাদের খালি পরিচিত হচ্ছে, পরিচিত অনলাইন কোনটা আপনাদের পরিচিত এই ব্যাচ, তারপর হচ্ছে যে বিসিএস অল সাবজেক্টের যে ব্যাচটা আছে সেটা, আর এটা হচ্ছে আপনার আইটিএস এর ব্যাচ। তাহলে তিনটা হচ্ছে আপনাদের পরিচিত ব্যাচ। এছাড়া কিন্তু আরো পরিচিত 6টা আছে। মোট 9টা হচ্ছে অনলাইনে চালাচ্ছে, 9টা ব্যাচ। হ্যাঁ, আর অফলাইন তো আছে, মোট টোটাল 17টা চলতেছে। হ্যাঁ, অফলাইন আছে 8টা আর এখানে আছে 9টা, মোট 17টা ব্যাচ চলতেছে একদম রানিং। ঠিক আছে, অতএব আমি নিজে হিমশিম খাচ্ছে, প্রতিদিনই কারো না কারো ক্লাস যাচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে, কারোর সময় লাগে, কারোর এই লাগে। মানে আমি সবচেয়ে কম পড়ে, তাই আমি সিরিয়াল মেনটেন করতে পারি না, বুঝতে পারছেন, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আবার তো আপনারা জানেন এইদিক ওদিক তোরাতরি করতে, এটা করতে সেটা করতে, অনেক কিছু টাইম টেবিল চাইলেও মিলাতে পারি না, এক হাতে করি তো, এটা একটা সমস্যা। আর টিচিং এমন একটা জিনিস, এক হাতে না করে যদি সেকেন্ড কোনো পার্সনের হাতে দেওয়া হয়, জিনিসটা একদম নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন। কারণ এটা পুরো ব্রেনের খেলা, কারোর ব্রেনের সাথে কারোর ব্রেন মিলবে না। যদি এটা মানে ফিজিক্যালি বা চোখের জিনিস হইতো সেটা আলাদা হিসাব ছিল, তখন একটা লোক রাখা যায়, বুঝতে পারছেন। না না না, রোবট না। আপনাদের ওইখান থেকে ক্লাস টাস করে এসে স্টুডেন্ট 2টা পরে যে এখন যে হালকা কিছু খেয়ে তারপরে আবার শুরু করলাম। তাহলে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব শুরু করে দিচ্ছে। তাহলে দেখেন রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে শর্তটা আছে, ঠিক আছে, এই যে ভার্বের যে সঠিক ব্যবহারটা পড়বো, ভার্বের যে সঠিক ব্যবহারটা, এগুলো সব ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এগুলো কিসের উপর ডিপেন্ড করে? সব সাবজেক্টের উপরে। ভালো মতো খেয়াল করেন, সব ডিপেন্ড করে কিসের উপর? সাবজেক্টের উপরে। ঠিক আছে, অতএব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই কথা আমি সবসময় সবাইরা বলি। স্বাক্ষর, আজকে কিন্তু আপনার জন্য ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু স্পিকিংয়ের ক্লাসটা করতেছেন, আপনি এটা জানবেন। ঠিক আছে, স্পোকেনে কিন্তু এটা সবচেয়ে বেশি আপনি কিন্তু ভুল করতেছেন। হ্যাঁ, গতকাল যখন ক্লাস নিয়ে ওইখানে কিন্তু হিসি গুলাই ফেলছেন, ট্রাই সেই জিনিস গুলাই ফেলছেন, এগুলি আজকে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
আর আপনার জন্য আজকে সত্যি কথা বেসিকলি রাখ করবে আপনার জন্য আমি আলাদা, আমি কোনো এই যেখানে কেয়াটে এরা আগের প্রিভিয়াস ব্যাচে ছিল, তারপরে এখানে সোমা টোমা ইভা টিভা যারা আছে প্রিভিয়াস ব্যাচে ছিল, ওরাও বলতে পারবে না যে আজকে যে ফর্মেটে পড়েছে আগে এই ফর্মেটে পড়েছে। এটা আজকে নতুন ল্যান্ড করতেছে, বুঝতে পারছেন? আজকে লঞ্চ করলাম এটা, অতএব আজকে এভাবে পড়েন একদম স্বাক্ষর ভাই আপনাকে উদ্দেশ্য করে এটা করা, ঠিক আছে? যাতে আপনার উসলে সবারই হয়ে যায়। হ্যাঁ আর কি, তাহলে এখানে দেখেন ছোট ছোট জিনিস দিয়ে শুরু করবো। হ্যাঁ, প্রথম যে বেসিকটা এটা সবসময় আমি বলি, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ ঠিক আছে, যে সাবজেক্ট প্রথমে বেসিকটা লেখেন, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ঠিক আছে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, ঠিক আছে? আর ভার্বের নিচে লিখবেন এস বা ইএস। আবার লেখেন সাবজেক্ট প্লুরাল হলে সমান সমান ভার্বও কি হয়? প্লুরাল হয়। এইভাবে লেখেন, ম্যাথের মতো এইভাবে লেখেন। হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এতটুকু লেখেন। আর এখানে ভার্বের নিচে লিখছে এস বা ইএস। কেন এস বা ইএস লিখছে? কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যোগ করা হয় সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, এটা মাথায় রাখবেন, এটা অনেকে বুঝেন না। ভার্বের কি এস বা ইএস যোগ করলে এটা প্লুরাল, এস বা ইএস যোগ করলে প্লুরাল কখন হয়? যখন সিঙ্গুলার কোনো কিছুর সাথে থাকবে। এইখানে যদি এই যে সাবজেক্ট প্লুরাল, এখানে সাবজেক্ট প্লুরাল বলতে কি বোঝাচ্ছে? এখানে সাবজেক্টের সাথে যদি এস বা ইএস যুক্ত করা হয় তখন সেই সাবজেক্ট কি হয়? প্লুরাল হয়। বা ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে কি হয় না? প্লুরাল হয় না। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট কখন প্লুরাল হবে? যখন সাবজেক্টের সাথে এস বা ইএস সাবজেক্ট কখন প্লুরাল হবে? যখন এস বা ইএস থাকবে। আর ভার্ব কখন সিঙ্গুলার হবে? যখন এস বা ইএস থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে একটা কথা লিখছি যে হি ট্রাই, দেখেন হি ট্রাই একটা শব্দ লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, হি ট্রাই সে চেষ্টা করে। তাহলে হিটা কি? একটা সাবজেক্ট, সাবজেক্ট আমরা বুঝি যাকে উদ্দেশ্য করে, সেটা গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে হ্যাঁ বাসা বাড়ি যত যা আছে, কোনো সাবজেক্ট পদার্থ রসায়ন, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই হোক, এগুলো তো আমরা সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কিছু বলি। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো একটু দেখেন। তাহলে এখানে হিটা কি? সাবজেক্ট, তাহলে হিটা কি? একজন না, তার মানে হিটা আমার সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। তা ভার্ব সিঙ্গুলার হইতে হলে কি হবে? এস বা ইএস যোগ করতে হবে। তার মানে কি ট্রাই, এটা হচ্ছে না, তাহলে এটার সাথে কি আসতেছে? ট্রাইস আসতেছে। কি আসতেছে এখানে? ট্রাইস, হি ট্রাইস। একদম ক্লিয়ার? এই এস বা ইএস যোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরকম আবার দেখেন, আমি আবার এখানে লিখলাম দে, ঠিক আছে? দে। আপনারা যদি কোনো স্টুডেন্ট পড়ান ওদেরকে এইভাবে বুঝান। হ্যাঁ, ছোটবেলার যে 6, 7, 8, 9, 10 যখন পড়াবেন এইভাবে বুঝান। তাহলে দে এর সাথে আমরা তখন কি করব? দে এর সাথে ট্রাই হবে না ট্রাইস হবে? দে এর সাথে ট্রাই হবে না ট্রাইস হবে? তাহলে এখানে দে হচ্ছে কি? প্লুরাল। দে হচ্ছে কি? প্লুরাল। তাহলে ভার্ব হইতে হবে কি? প্লুরাল। তাহলে এস বাই ইএস আছে, তার মানে এটা হচ্ছে না। আমার কি হবে? এস বাই ইএস ছাড়া যেটা আছে এটা হচ্ছে অ্যানসার। দে ট্রাই। এতটুকু তো বুঝছি সবাই না? বেসিকটা বুঝছি কিনা একটু কনফার্ম করেন। Try. Okay. বেসিকটা সবাই বুঝছি কিনা এটা কনফার্ম করেন। হ্যাঁ বুঝেছি। ওকে, তাহলে এখানে একটা দেখেন, এখানে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা নিচে লিখবেন, ঠিক এটা নিচে লিখবেন এইভাবে। ওকে, ঠিক এইভাবে লেখেন। স্বাক্ষর ভাই খেয়াল করবেন, এখানে লেখা, এখানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট এখানে লিখছি, এখানে লিখছি হচ্ছে, এখানে লিখছি ইনডিফিনিট, ঠিক আছে? ইনডিফিনিট। এখানে লিখছি কি? ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস, অথবা কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস। এখানে আবার সেটা স্যার বুঝছে। ওকে, তারপর লেখেন, এখানে লেখেন পারফেক্ট অথবা, এখানে লেখেন পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস,
এখানে লেখেন পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট অথবা কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন এখানে আমি যদি সাবজেক্ট আই বসাই, আই এর সাথে, ঠিক আছে, আই এর সাথে আপনি ডু বসাবেন। এগুলি কি ইনডিফিনিট বা কন্টিনিউয়াস? হ্যাঁ, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, পাস্ট ইনডিফিনিট হইতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। এখানে কিন্তু ফিউচারের কোনো কাজ নাই, আমি প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে এখন কাজ করতেছে। ঠিক আছে, আপনারা স্পিকিং এর সবচেয়ে বড় ভুল যেগুলি করেন, আয়ের সাথে ডু হবে, আয়ের সাথে এম হবে, আয়ের সাথে ওয়াস হবে। ঠিক আছে, আবার এদিকে আয়ের সাথে কি আসবে? হ্যাভ আসবে, অথবা আয়ের সাথে কি আসবে? হ্যাড আসবে। ঠিক আছে, আই হ্যাভ অথবা আই হ্যাড, হ্যাড তো সবার জন্যই আসবে। আবার আয়ের সাথে এখানে কি যদি পাস্ট টেন্স হিসেবে বসেন, ডুর সাথে কি আসবে? ডিড আসবে। তার মানে কি আই ডু, আই এম, আই ওয়াজ, আই ডিড। ঠিক আছে, বাচ্চাদের মতো জিনিসগুলো একটু দেখাচ্ছি, একটু দেখেন। ওকে, লেখেন। তারপর এখানে লেখেন রহিম, রহিম কমা হি কমা শি কমা ইট। ঠিক আছে, কমা এনি সিঙ্গুলার, কমা কি এনি সিঙ্গুলার, এনি সিঙ্গুলার নাউন, এনি সিঙ্গুলার কি নাউন যদি এরকম থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? রহিম, হি, শি আর এনি সিঙ্গুলার নাউন এগুলি যদি থাকে তাহলে এখানে আমরা কি বসাবো? ডাজ বসাবো। ঠিক আছে, অথবা কি ইজ বসাবো। ওকে, অথবা কি বসাবো? ইজ বসাবো, অথবা ওয়াজ বসাবো। ঠিক আছে, অথবা আমরা এখানে কি বসাইতে পারি? ডাস আছে, ইজ আছে, ওয়াজ আছে, এই তো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আর এগুলির সাথে তখন, এগুলি যখন পারফেক্টে যাবে তাহলে এগুলির সাথে কি বসবে? সব হ্যাজ। ঠিক আছে, সব কি বসবে? হ্যাজ, হ্যাজ ইটেন, অথবা কি হ্যাড ইটেন বা হ্যাজ বিন ইটিং, এরকম যাই থাকুক না কেন এরকম থাকবে। ঠিক আছে, তারপর দেখেন উই ইউ দে, উই ইউ দে, কমা এনি প্লুরাল, কমা কি এনি প্লুরাল, এনি প্লুরাল। এগুলো যদি থাকে তাহলে এগুলির সাথে কি বসাবো? হয় আর বসাবো, না ডু বসাবো। এখানে কোনো ডাজ ডুজ বসবে না। এগুলির সাথে কি একমাত্র আয়ের সাথে ডু বসবে। ঠিক আছে, আর ব্যতিক্রম কি যত প্লুরাল আছে প্লুরাল সাথে ডু হয়। যখন ডু এর সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়ে যায় তখন ওটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য বলছে ইট ডাজ, শি ডাজ, হি ডাজ, রহিম ডাজ, এরকম আসবে। ঠিক আছে, আর এদিকে ওইদিকে হ্যাজ আসবে, এদিকে কি আসবে? হ্যাভ আসবে। এই লিস্টটা করে ফেলে, এই লিস্টটা করে ফেলে। এটা করে ফেলে। ঠিক আছে, এখানে ডাস বলতে কি বোঝাচ্ছে জানেন? রহিম ডাস, ঠিক আছে না? রহিম করে, লিখলাম একটা শব্দ, রহিম ডাস করে। এখন যদি আমরা বলি রহিম যায়, তাহলে আমরা রহিম গো বলবো না গোজ বলবো? এই ডাস বলতে এই যে এস বা ইয়ে যুক্ত হয়ে এটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। তার মানে কি রহিমের সাথে যত ভার্ব, রহিম মানে একটা সিঙ্গুলার নেম, তাই সিঙ্গুলার নেমের সাথে যত ভার্ব যাবে প্রত্যেকটার সাথে কি হবে? এস বা ইয়েস আপনাকে যোগ করতেই হবে, ভালো লাগুক বা না লাগুক। ঠিক আছে, আপনাকে এটা কি করতে হবে? করতেই হবে। তাহলে হচ্ছে রহিম ডাস অথবা কি রহিম গোস। এই ডাস দ্বারা যে কোনো ভার্বের শেষে এস বা ইয়েস বোঝাচ্ছে। ডাস দ্বারা কি বোঝাচ্ছে? যে কোনো সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের পর যে সিঙ্গুলার ভার্বটা বসবে সেটার সাথে কি এস বা ইয়েস হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু লেখা শেষ হলে একটু কনফার্ম করেন, এতটুকু লেখা শেষ হলে কনফার্ম করেন। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু লেখা শেষ হলে কনফার্ম করেন। ডান, আশা করি সবার কমপ্লিট। এগুলো ছোট ছোট লেখা। ডান, ওকে।
এখন লেখেন। এখন যেগুলি করবো রাইট ফর্ম অফ ভার্বের হচ্ছে প্রেজেন্ট টেন্সের গুলি করব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স এই যে আপনাদের হচ্ছে ব্যতিক্রম করেই করাচ্ছে, হ্যাঁ, আশা করি ক্লাসটা খুব ভালো লাগবে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স তার মানে কি, প্রেজেন্ট টেন্সে কোথায় কোথায় ভার্ব পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, প্রথমে যেটা আসে ছোটবেলা থেকে পড়ছেন, নাম্বার 1 লেখেন ইউনিভার্সাল ট্রুথ প্লাস habitual fact equal to present indefinite লেখেন। ইউনিভার্সাল ট্রুথ প্লাস দেখেন ইউনিভার্সাল ট্রুথ প্লাস habitual fact equal to present indefinite ফিজ। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি কিন্তু ওইভাবে আলাদা আলাদা করে লিখছি না, আপনাদের পেজ ভরা আমার দরকার নেই, আমার দরকার ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বুঝাইলে ওটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তারপর আবার 2 নম্বর রুলসে লিখে দিব হ্যাবিচুয়াল ফ্যাক্ট হইলে ওই রুলস ভরাটার দরকার নেই। ভালো মতো দেখেন যে এটা প্লাস এটা, তার মানে এটা অথবা এটা থাকলে সমান সমান যেটাই থাকুক কি আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা কি জানি, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস কি থাকবে, এক্সটেনশন থাকবে। কি থাকবে, এক্সটেনশন থাকবে। এই তো স্ট্রাকচারটা, তাই না? এখন দেখেন সাকর ভাই এখানে আছেন, ইয়েস ও নো বলেন তো, থাকা তো উচিত। ইয়েস, আচ্ছা এটা দেখেন, আপনি এটার উত্তর দিবেন, হ্যাঁ, আর কে উত্তর দিবেন না, উনি আগে দিবে তারপরে সবাই ধাপে ধাপে দিবেন। হ্যাঁ, ইয়া সাক্ষর ভাই বলেন, দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, ঝটপট লেখেন, ঝটপট। ওয়ালাইকুম আসসালাম দিবা, অনেকদিন পর, আপনি তো হারাই গেছেন। ঝটপট অ্যান্সার দেন সাকর ভাই, সময় কম, ঝটপট অ্যান্সার দেন, শরীর চলতেছে না। কি আমার নেটওয়ার্কের সমস্যা, অ্যান্সার পাচ্ছে না কেন? আচ্ছা, একটা রাইস, একটা প্রে। আচ্ছা, বাকির এখন অ্যান্সার দেন, ঝটপট অ্যান্সার দেন, বাকির অ্যান্সার দেন। এখন লেখা রাখছে না, খালি কমেন্টসে ওই যে ইয়াতে রাইট বাটনটা ক্লিক করেন, মানে সেন্ড করেন। ওই তো সবাই সেন্ড করতেছে। শাবাশ, নিঝুম, বান্দর। সাক্ষর ভাই, আপনার অ্যান্সারের সাথে বাকিদের অ্যান্সারের তফাৎটা কোথায় দেখছেন? উই প্রে ঠিক আছে, তাহলে এটা আপনি কি রাইস কেন লিখছেন? আপনার ভুলটা বুঝতে পারছেন? দা সান মানে কি সূর্য, সূর্য একটা না অনেকগুলি সূর্য। পৃথিবীতে সূর্য কয়টা? সূর্য হচ্ছে একটা। তার মানে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট কি এখানে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কখন সিঙ্গুলার হয়? ভার্বের সাথে যখন এস বাই ইয়েস যোগ করা হয়। তাহলে ভার্বের সাথে কোথায় কি এস বাই ইয়েস যোগে রাইস হবে না রাইজেস হবে? হ্যাঁ, রাইজ হবে না রাইজেস হবে? একটু খেয়াল করে করতে হবে তো ভাই। তারপর উই প্রে অ্যান্ড প্রেইজ,
তাহলে এটা কি উই হচ্ছে প্লুরাল, তার মানে কি এখানে ভার্ব তাহলে কি হইতে হবে প্লুরাল। একদম প্রথম লেকচারে এই কথাগুলি বলছিলাম। তাহলে ভার্ব যেহেতু প্লুরাল এটা হবে প্লুরাল। প্লুরাল মানে কি এস বাই এস থাকবে? থাকবে না, এটা থাকবে। আর মনে রাখবেন কিভাবে, একটু খেয়াল করবেন। এস মানে সিঙ্গুলার, এস মানে কি সিঙ্গুলার। তাহলে যদি ভার্বের সাথে এস যুক্ত করেন, ভার্ব প্লাস এস যুক্ত করেন, তাহলে সেই ভার্ব কি হয়ে যাবে? এস মানে যেহেতু সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত করলে সেই এস কি হয়ে যাবে? সিঙ্গুলার। বুঝছেন? এটাও মনে রাখার উপায়, একটা সুন্দর উপায়, এটাও করতে পারেন। বুঝতে পারছেন? জানা তো নাই, মাসে আসছেন দেরি করে, হ্যাঁ, এর জন্য এই অবস্থা। ওই মানে হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে এটা প্লুরাল। মাত্র একটা লিস্ট লিখে দিই, যখন আমি মুছছি না ওই সময় আপনি ঢুকছেন, আমি খেয়াল করছি তো। আল্লাহ আমার চোখ দিয়েছে, এদিকে তাকাইছে, আবার এদিকে ধাপ করে নিচের মোবাইলে তাকাই দিয়ে কি মাত্র ঢুকছে, খেয়াল করার নেই। তাহলে এখানে আছে উই, উই হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হইতে হবে। ভার্ব কখন প্লুরাল হয়? ভার্বের সাথে যখন এস বাই এস থাকবে না। আর ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে সেই ভার্ব কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। একদম ক্লিয়ার? ঠিক আছে? ওই আপনাদের বললাম না মেইন ধারণা, প্রের সাথে এস আছে মানে সংখ্যাটা বড় আছে মানে এটা প্লুরাল। ওটা শুধু নাউনের ক্ষেত্রে ভাই, ভার্বের সাথে না। বুঝতে পারছে সবাই? এই জিনিসটা ক্লিয়ার কিনা, কথাটা ক্লিয়ার কিনা এটা একটু বলেন। ভার্বের সাথে এস বাই ইয়েস হলে ভার্ব সিঙ্গুলার হয়, না থাকলে ভার্ব প্লুরাল। আবার নাউনের সাথে এস বাই ইয়েস হয়, নাউন প্লুরাল হয়। আর নাউনের সাথে এস বাই ইয়েস না থাকলে নাউন প্লুরাল হয় না। এই দুইটা কথা কনফার্ম কিনা, মানে আপনারা বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করেন। ইয়েস স্যার ক্লিয়ার, ওকে মুশকুরি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক নম্বর নিয়মের, এক নম্বরে দুইটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রেজেন্টের গুলি পড়াচ্ছে, হ্যাঁ। সব জায়গায় দেখবেন সব একসাথে পড়ায় দেয়, আমি আলাদা আলাদা করে পড়ায় দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রেজেন্টের পর আবার পাস্টের ভুলগুলি কি কি পরীক্ষা দিতে পারে, প্রেজেন্ট থেকে আসলে কি কি দিবে, পাস্ট থেকে আসলে কি কি দিবে, ফিউচার থেকে আসলে কি কি দিবে। অল্প অল্প কয়েকটা জিনিস দেখেন, ভালো লাগবে। বুঝছেন? আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ পড়ানোর ফরম্যাটটা চেঞ্জ করে ফেলছে, একই ফরম্যাটে আর পড়াতে চাচ্ছি না। এই জন্য আবার রিসার্চ করে দেখলাম কি এই জিনিসগুলি যদি এইভাবে নিয়ে আসা যায় স্টুডেন্টদের আরো ভালো লাগবে, ব্যতিক্রম জিনিসটা লাগবে। বললাম আমি তো এইভাবে আজকেই ফার্স্ট লঞ্চ করলাম এই স্টাইলে পড়ানো, একটু দেখেন। তারপরে এখানে লেখেন, ঠিক আছে? তারপরে এখানে লেখেন, লেখেন কত নম্বর লিখবে জানেন? 2 নম্বর, হ্যাঁ। ক্লিয়ার, ওকে। লেখেন, লেখেন, লেখেন ফ্রিকোয়েন্টলি, লেখেন ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি লেখেন, ফ্রিকোয়েন্টলি কমা, ঠিক আছে? তারপর লেখেন এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ডে প্লাস এভরি মান্থ প্লাস এভরি উইক, এভরি উইক, এভরি ইয়ার, এভরি ইয়ার, এভরি টাইম। ঠিক আছে? তার মানে কি এটা কি বলছে? হয় এভরি ডে অথবা এভরি মান্থ অথবা এভরি উইক অথবা এভরি ইয়ার অথবা এভরি টাইম। প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতি বছর অথবা প্রতি সময়। কোন সময়টা? ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, এগুলি। তারপর লেখেন, অন প্লাস হলিডে, অন প্লাস হলিডে বা অন প্লাস হলিডে প্লাস হলিডে, আরেকটা হচ্ছে আপনার এটাকে কি বলা হয়? হলিডে, হলিডে আরেকটা হচ্ছে মনে পড়ছে, ডে নেম, ডে নেম মানে আজকে দিনের নাম। লেখেন ফ্রিকুয়েন্টলি এভরিডে অথবা এভরি মান্থ অথবা এভরি উইক অথবা এভরি ইয়ার, এভরি টাইম, অন প্লাস হলিডে অথবা, দেখেন এটা একসাথে, হ্যাঁ, অন প্লাস হলিডে অথবা অন প্লাস ডে নেম, অন প্লাস হলিডে অথবা অন প্লাস কি ডে নেম। এই যে ব্র্যাকেটে ব্র্যাকেটে দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। অন ফিক্সড থাকবে, ঠিক আছে? ও প্লাস না দিয়ে গুণ চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ, ম্যাথের মতো। তারপরে এখানে লেখেন, লেখেন at times, seldom, seldom, hardly, লেখেন seldom, hardly, generally, generally,
জেনারেলি, occasionally, occasionally, generally, occasionally, দেখেন generally, occasionally, often, sometimes, sometimes, still, ঠিক আছে লেখেন often, sometimes, sometimes, comma, still, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অলওয়েজ, তারপর লেখেন ডেইলি। এগুলি যদি থাকে সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এগুলি থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। এই শব্দগুলো একটু খেয়াল রেখেন। এমন সেন্টেন্স ভদ্রলোকেরা দিবে আপনার কাছে মনেই হবে এটা পাস্টে বসাইতে হবে, মানে অপশন যে 4টা অপশন থাকবে আপনার মনেই হবে যে এটা পাস্টে বসাইতে হবে অথবা কন্টিনিউয়াসে বসাইতে হবে। এগুলি করাই যাবে না। যেমন এখানে কিছু শব্দ কঠিনগুলো আমি শুরুতে লিখে দিয়েছি, দেখেন কোন ফরম্যাটে লিখে দিয়েছে, ফ্রিকোয়েন্টলি। এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডভার্ব, এটা জানেন অ্যাডভার্বও কিন্তু চেনার উপায় হয়ে গেল, ঠিক আছে। যেমন এই যে স্টিল, এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। এগুলো তো আপনারা জানেন, জেনারেলি, অকেশনালি, হার্ডলি, এই যে এলওয়াই টয়লাই থাকলে এগুলো আমরা জানি নরমালি অ্যাডভার্ব। এছাড়াও কোনগুলি অ্যাডভার্ব দেখেন, সেলডম অ্যাডভার্ব, সামটাইমস অ্যাডভার্ব, অফেন অ্যাডভার্বস, অ্যাট টাইমস অ্যাডভার্ব, তারপর ফ্রিকোয়েন্টলিতে এলওয়াই আছে, অলওয়েজ অ্যাডভার্ব, ডেইলি অ্যাডভার্ব। এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডভার্ব। তারপর এগুলো গোল্লাগুলো দিছি কেন, যাতে চোখে পড়ে যে এলওয়াই ছাড়া কোন শব্দগুলো অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বগুলো আমরা বসাইলাম, এগুলো বসালে সবসময় কি হয়, আপনার মিনিং যতই পাস্ট টেন্সে বসাক না কেন আপনাকে অবশ্যই কি করতে হবে, এগুলো ইউজ মানে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। যেটা স্ট্রাকচার লিখে দিলাম, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। একদম ক্লিয়ার। লেখেন 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 she takes her, she takes অথবা she is taking, she is taking অথবা she has taken her breakfast at 8:30 AM। দেখুন তো এটা অ্যান্সারটা কি হবে। মনের কি লিখছো, আমার রুমের জানালার সাথে 12টা বক্স কনসার্ট চলতেছে স্যার, ইয়ারফোনে কাজ করতেছে না, কিছুই শুনতে পাচ্ছি না। আপনি ঘুমান মনির ভাই, আপনি একটু ঘুমান অথবা গান শুনেন। আপনারা কাজ করেন না, গান না শুনে আপনি একটু ঘুমান, ইয়া না পরে একটু গান শুনেন। টেক্স ওকে, মুশকুরিতে পরীক্ষা শেষ মনে না, খুব অ্যাক্টিভ। আচ্ছা তাহলে এখানে দেখেন she takes, is taking অথবা has taken her breakfast at 30 AM। তাহলে দেখেন একটু আগে একটা কথা বলছি যে এভরি টাইম, তার মানে কি তার কিন্তু এখানে কিন্তু তার রেগুলার একটা অভ্যাস, এ কিন্তু রেগুলার একটা অভ্যাসের কথা বলছে কে, 30, সে প্রতিদিন এরকম কে 8:30 কি তার নাস্তাটা করে। তার মানে তার ডেইলি, এটা কিন্তু তার ডেইলি একটা ইভেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডেইলি ইভেন্ট, ডেইলি ইভেন্টে সে কিন্তু এই কাজটা করতেছে, ঠিক আছে। আবার কি এভরি টাইম, মানে প্রত্যেকটা সময় যখনই সে নাস্তা করে তখন এই সময়টাই করতেছে। এখন যখন 1, 2, 3 এরকম করে যে অপশনে থাকবে, she takes her breakfast, she is taking her breakfast, she has taken, আপনারা কি করবেন, ওইখানে যখন অপশন দেখবেন মিলানোর জন্য দেখবেন she takes her breakfast at 8:30 AM, সে 8:30 AM এ তার ব্রেকফাস্ট করে। আবার she is taking her breakfast at 8:30 AM, সে সকাল 8:30 থেকে ব্রেকফাস্ট করছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি করছে। হ্যাজ টেকেন আর, তার মানে কি সে 8:30 ব্রেকফাস্ট করেছে। দেখেন মিনিং যখন আপনি বলবেন তিনোটারই কিন্তু সঠিক মিনিং হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সে করে ব্রেকফাস্ট, আরেকটা সে করছে ব্রেকফাস্ট, আরেকটা সে করেছে ব্রেকফাস্ট। মিনিংটা বুঝছেন, আমি লিখে দিয়েছি দিকে ঝটপট আপনারা এই নিজম শুরু করছে টেক্সট দিয়ে, ঠিক আছে, যে এখানে স্যার তো লিখে দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, ডানে বায়ে বোঝার দরকার নেই। এখন কি কথাটা বুঝতে পারছে, মানে এগুলো কোন পেঁচানো আকারে থাকবে, এমন ভাবে থাকবে আপনি বুঝবেনই না এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে না কন্টিনিউয়াসে নাকি আপনার প্রেজেন্ট পারফেক্টে। ভেজালে 3টা প্রেজেন্টই করবে, কন্টিনিউয়াস, পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট। তাই প্রেজেন্ট ইনডিফিনিটগুলি খেয়াল রাখেন ভাই। বুঝতে পারছেন কথা কি, সবাই বুঝতে পারছে কেন একটু কনফার্ম করার। ইয়েস স্যার, জি ভাই শেষ, ওকে ঠিক। এই কামটা আমি করছি, কোন কাজ কোনটা,
দেখেন বাংলা যখন মিলান ইংলিশ ইংলিশ কোনো করার সময় কখনো বাংলা মিলাবেন না, ইংলিশের সাথে ইংলিশ মিলাবেন। আবার যখন বাংলা করবেন তখন বাংলার সাথে আবার ইংলিশ মিলাবেন। কি বলছি বলেন? ইংলিশ যখন করবেন সেটা ট্রান্সলেশন হোক বা আপনি নিউজ পেপার পড়েন, যেটাই পড়েন ইংলিশের সাথে ইংলিশই মিলাবেন। আর বাংলার সাথে কি করবেন? বাংলা যখন গ্রামার পড়বেন, যেটাই পড়েন হোয়াট এভার, ঠিক আছে, আপনি কি করবেন? ইউ মাস্ট ইউ ডোন্ট নিড টু ম্যাচ আপ উইথ দ্য ইংলিশ, ঠিক আছে, বা উইথ দ্য বাংলা, সরি, আপনাকে কি করতে হবে? ইংলিশের সাথে আপনার ম্যাচ করতে হবে, ঠিক আছে। ইংলিশ মানে ইংলিশ, ইংলিশের উপর কোনো কিছু না। এখান থেকে আস্তে আস্তে বাংলার সাথে তখন অনেক বিকৃতভাবে চলে আসছে বাংলার অনেক গ্রামারগুলি, বাট আপনি যখন ইংলিশে কল্পনা করবেন কঠিন গ্রামারগুলো আবার সহজ হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করবেন। আরেকটা যেটা হচ্ছে দেখেন, এবারে বিসিএস এর ইংলিশের রিটার্ন কোশ্চেনটা দেখছেন, পোলাপানের দম ছুটে লাইছে, দম ছুটে ফেলছে, বুঝতে পারছেন? এই আর কি। আমি যখন প্রথম ফার্ম গেটের একদম মানে যে 45-এর যে রিটার্ন দিচ্ছে, ওদের রিটার্নে কিন্তু প্রথম ক্লাস বিসিএস কনফিডেন্সে আমি দিয়ে স্টার্ট করছি, মখা দিয়ে একটা প্যাসেজ দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন? ওইখানে আপনারা যদি বিসিএস কনফিডেন্সের পেজে যান, আমার ওই ক্লাস এখন তো অনেক নিচে পড়ে আছে, কখনো সুযোগ পাইলে, কখনো যে সুযোগ হয় সময় নষ্ট করে দেখা দরকার না, ওইখানে আমি লিখে দিয়েছি, কিছু সাইটের কথা বলে দিচ্ছে কোন কোন সাইট আপনারা পড়বেন। আর ওইখানে স্পষ্ট ভাষায় একটা কথা বলছি, বিসিএস এর ইতিহাসে ইংলিশ এমন একটা সাবজেক্ট, এটা কখনো প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পড়বেন না। আর বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো অবশ্যই 35 থেকে 44 বিসিএস এর রিটেনের কোশ্চেন সলভ করে যেতেই হবে, বুঝতে পারছেন? দেখেন এই যে এই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোশ্চেন আপনারা দেখছেন কিনা জানি না, রিটার্ন, আমরা টিচার মানুষ, আমাদের তো রিসার্চ করতে হয়, একদম হুবহু আপনাদের মিরপুর ব্রাঞ্চের ওই যে নিশার টিচার কিছু স্টুডেন্ট রিটার্ন দিচ্ছে, হ্যাঁ, মেসেঞ্জারে দেখাবো না, লিখছে যে স্যার আলহামদুলিল্লাহ সেই পরীক্ষা হয়েছে। কেন এই কথাটা বলতে বাধ্য হয়েছে? এগুলো সব আমার নিজের দেওয়া সাজেশন, বুঝতে পারছেন? একদম হুবহু এগুলো চলে আসছে। ইংলিশের কথাও আমি বলছি, খালি বলছি ভাই সাইড পড়, এবং কি করছে, 2টা শিট দিছি ইংলিশের আমার নিজের করা, ঠিক আছে, ডেইলি স্টার থেকে নিয়ে ম্যাচ করে আবার আমি নিজে এটা মডিফাই করে করছি, যে কোনো কিছু যদি কমন না পড়ে এইভাবে শুরু করবেন, এইভাবে শেষ করবেন। আর মাঝখানে বেসিক আইডিয়া তো সবারই দিতে হয়, শুরুটা শেষটা এটা দিয়ে মাঝখানে বেসিক আইডিয়া করবেন। যখন দেখবেন এই লাইনগুলি পুরো ডেইলি স্টার্টের লাইন এবং এখানে সব জিআরএ ভোকাবুলারিগুলি আছে, টিচার এমনি আপনাকে নাম্বার দিতে বাধ্য। রচনা 2টা কি আসছে খেয়াল করছেন? আগে কিন্তু একটা লিখতে হইতো 50 মার্ক, এখন 2টা দিছে। তার মানে কি আপনার এখানে কি সৃজনশীলতার বড় একটা পরিচয় দিছে, মানে আপনি চাইলেও এখন হাবিজাবি লেখার মতো আপনার ওই সুযোগটা নেই, বুঝতে পারছেন? কারণ বিশেষ পুরোটাই একটা টেকনিক্যাল জিনিস, আপনি যদি হুবহু মুখস্থ করে যেতে চান আপনি পারবেন না, ওই বাংলা আর এটাকে কি বলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এগুলি ছাড়া, বুঝতে পারছেন? আর এদিকে ওইখানে সুন্দর ইন্ডিয়ার কিছু সাইটের কথা বলছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাইটের কথা বলছি, তারপর হচ্ছে এটা কি ইউনাইটেড নেশনের সাইট, আমি একদম বোর্ডে সুন্দর মতো লিখে দিয়েছে এই সাইটগুলো অবশ্যই পড়বেন। ওরা প্রত্যেক বিসিএস এরকম সাইট থেকে একটা তুলে দেয় এবং রিসেন্ট টপিকগুলি দেখবেন, যেমন ইকো ট্যুরিজম বলেন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট বলেন, মানে এনভায়রনমেন্ট পলিউশন বলেন, এগুলো হচ্ছে কমন জিনিস, ঠিক আছে। গত বছরে কিন্তু এই নেচার নিয়ে আপনার একটা দিছিল, তার মানে নেচারের সাথে এগুলো সবই রিলেটেড, তাহলে নেচারের সাথে কি রিলেটেড এগুলো জেনে এগুলি মানে পড়ে আসা উচিত, বুঝতে পারছেন? এগুলি পরীক্ষা চলে আসছে। আর ট্রান্সলেশনের কথা তো বাতিই দিলাম, ট্রান্সলেশন তো এটা সবসময় বলা হয়, খালি ডেইলি স্টার্টের আপনার হচ্ছে এটাকে কি বলা হয়, ওই যে অপিনিয়ন যে পেজগুলো আছে, এটা অপিনিয়ন পেজ না, ওই যে সবসময় ওদের বলি আপনি দেখেন ওইখানে আল্লাহ রহমত ক্লাসগুলি লাইভ এখন আছে, তাই আমি বুক ফুলায় বলতে পারতেছে, লাইভ না থাকলে বলতেন কি স্যার চাপা মারতেছে, একটু এক্সট্রা বলতেছে কমন, এই ওইখানে সুন্দর মতো আমি বলে দিছি প্রত্যেকটা নিউজ পেপারের, সেটা আপনার ডেইলি স্টার হোক যেটাই হোক, এখানে বিনোদন একটা পেজ আছে, সে বিনোদন পেজে দেখা যায় কি যে আপনার সব কিছু থাকে, এটা করতে হবে এই জিনিসটা মানে অনেক সুন্দর, এটা সেটা একদম মানে এই ফেটে যাচ্ছে আনন্দে, এটা করতেছে, এরকম বিনোদনমূলক অনেক ইনফরমেশন থাকে, যেগুলি দেখবেন প্যাসেজ আকারে, যেগুলো একটু বেশি বড় করে দাও এগুলো অবশ্যই পড়বেন, বুঝতে পারছেন? এগুলি যখন এই পড়ানো হয়েছে, এই যে পোলাবান যারা পড়ছে ওই বিনোদনগুলি, এরা হুবহু কমন পাইছে, যারা পড়ে না এরা কমন পায় নাই। আর এটা পুরোটাই পত্রিকা ছাড়া আপনারা রিটেন চিন্তাই করতে পারবেন না, ইংলিশে রিটেন অসম্ভব, বুঝতে পারছেন? অসম্ভব এই আর কি। এখন এইভাবে করে আপনাদের দেখেন, কেন বললাম প্রিলি পাস করলে এখানে প্রচুর ঝানো প্লেয়ার আমার লাইফে আমি এই ছোট্ট বয়সে দেখছি, হ্যাঁ, আপনাদের চাইতে আমার বয়স কম, মাত্র 18.5 বছর চলতেছে, এই 18.5 বছর আমার লাইফ মানে চলতেছে জীবন লাইফ স্প্যান,
এই 18.5 বছরে যেটা দেখলাম, বুঝছেন, আপনাদের বয়স তো প্রায় 26, 27, 28, যেটা দেখলাম বহুত ভালো ভালো প্রতিষ্ঠানের ভালো ভালো সাবজেক্টের ভালো ভালো স্টুডেন্টরা ছিটকে যাচ্ছে, বুঝতে পারছেন? যত ঝানোমালি হোক, আপনার হচ্ছে প্রচুর কি করতে হবে, পত্রিকা পড়তে হবে। পত্রিকার জন্যই তারা ছিটকে যাচ্ছে, আর কিছুই না। এবং যারা সবচেয়ে বেশি মার্ক পাবে তারা এই পত্রিকা পড়েই পাবে, এছাড়া কোনো ওয়েই নেই। পত্রিকা আপনাকে হুবহু কমন ফলাতে সাহায্য করবে না, বা 200 মার্কের অ্যান্সার সঠিকভাবে লিখে আসার মতো আপনাকে হেদায়েত দিবে, বুঝতে পারছেন? ভালো একটা ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। পত্রিকা ছাড়া রিটেন চিন্তাই করতে পারবেন না। আমি কি বোঝাতে সক্ষম? এই জিনিসগুলি মাথায় রাখবেন। মাত্র 2টা রচনার ক্যাটেগরি দিলাম, ওই 2টা রচনার ক্যাটেগরিতে আল্লাহ রহমত এই 2টাই আসছে। আমি তো জানি একটা আসবে, আর দিকে 2টাই আসছে, পোলাপান 2টাই সুন্দর মতো লিখতে পারছে, বুঝতে পারছেন? কি পরিমাণ মেসেজ আছে। স্যার ওই জিনিসটা দেখে গেছিলাম, দেখে এটা দিয়ে শুরু এইভাবে করছে, শেষ এইভাবে করছে, মাঝখানে খালি ইনফরমেশন ঢুকাই দিচ্ছে। আমি সাব্বাস, এটার সাথে তো এগুলোই যায়, এছাড়া তার কোনো কিছু যায় না। তখন টিচার বুঝবে খাতাটা দেখে না, তার পত্রিকা পড়ার অভ্যাস আছে এবং সে গুছায় লিখছে, যে সুন্দর সুন্দর সেন্টেন্সগুলি লিখছে। পত্রিকার সেন্টেন্স আর আপনার বানানো সেন্টেন্স তো এক হবে না, ঠিক আছে? তাহলে ওই জিনিসগুলি পড়ে এসে পরিশ্রম কম, মার্ক বেশি, বুঝছেন? অতএব প্রিলিটা ভালো মতো দেন। কবে প্রিলি হবে, কবে প্রিলি যাবে, এই কালকে তো ডিসিশন দিয়ে দিবে। হ্যাঁ, 9 থেকে 8 তারিখ আমার মনে হয় না হবে, কারণ 8 তারিখ হলে তো আগেই জানাই দিত যে 8 তারিখ, তখন তার 9 তারিখেরটা জানাইতো না, তাই না? 9 তারিখ যেহেতু শনিবার, 8 তারিখ যেহেতু আপনার যদি আগে হতো তাহলে আগেই তো 8 তারিখ জানাই দিত। আর 8 তারিখ হয়তো বা কোনোভাবে এটা শিডিউল পাই নাই বিধায় এরা 9 তারিখ দিয়েছে, যেহেতু এখন 9 তারিখ না, 15, 16 আবার এদিকে ধাপ করে হচ্ছে এনটিআরসি পরীক্ষা ডেট ফালাই দিচ্ছে, যে ওরা দেরি করবে না। এনটিআরসি প্রচুর নিয়োগ যাচ্ছে, হ্যাঁ। আর তাহলে আল্লাহ যদি রহমত করে ঈদের পরে, আল্লাহ যদি রহমত না করে তাহলে হয়তো বা 22 মার্চ, 15 মার্চ, 16 মার্চ এদিকে পরীক্ষা, 22 মার্চ হচ্ছে আপনাদের বিশেষ দিয়ে দিবে ওই রোজার মধ্যেই, বুঝতে পারছেন? বাকিটা আল্লাহ ভরসা। ডানেও তাকান না, আপাতত বায়েও তাকান না, কবে পরীক্ষা বাদ দেন। আপনার টার্গেট থাকবে ফেব্রুয়ারির, এই যে ওপি টপি তোমাদের ক্লাস হতো মনে বলছে, কবে পরীক্ষাটা জানার দরকার নেই, ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের টার্গেট থাকবে শেষ করে দেওয়া। মিরপুরে দাঁড়িয়েও কিন্তু এই কথাটা বলে আসছে, কারণ এই প্রিপারেশন যদি ফেব্রুয়ারির মধ্যে রাখা হয়, যাতে জুনে পরীক্ষা হইলে এই প্রিপারেশন নিয়ে আল্লাহ নামনে পরীক্ষা দিতে পারি। আর যদি এর আগে হয় তাহলে আগে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার ক্রিয়েটিভিটি থাকাটাই বেস্ট। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকাটাই বেস্ট। ম্যাক্সিমাম ইংলিশে মারাত্মক বাস খাইছে, মারাত্মক। ঠিক আছে, ক্রিয়েটিভিটি তুমি তখনই লিখতে পারবো ওই যে ব্যাপারগুলি তোমার যদি জানা থাকে, বুঝতে পারছো? জানার জন্যই ওই কিছু ইনফরমেশন, যে আমার যদি জানা না থাকে, এমন একটা টপিক আসতেছে না যে তুমি সব পারো, এটার তো কোনো গ্যারান্টি নেই, বা আমি যে সব পারি এটারও তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এখন ব্যাপারটা কি, ওই জিনিসগুলো আমাকে প্রচুর হেল্প করবে পরীক্ষার হলে এইভাবে টানার জন্য। ওই যেভাবে আমি এই যে ঢাকা ভার্সিটির রিটার্নে টিকলাম, তো ওই টেকনিক দিয়েই কিন্তু আমি কিন্তু রিটার্ন টিকছি, এছাড়া কোনোভাবেই সম্ভব না যে এইভাবে করে রিটার্নে টিকা, বুঝতে পারছেন? স্যার আজকে সাইডের নামগুলো না, আজকের সাইডের নামগুলো আর বলবো না, এই কারণে বলবো না, আপনারা যখন প্রিলি শেষ করবেন তখন বলবো। স্যার আপনি একটা কোর্স করাতে চেয়েছিলেন মুরাদ, এই যে বিসিএস এর পর, এই পর, এখন না, আমার স্টুডেন্ট ব্যাচই শেষ হইতেছে না, এগুলো শেষ করে পরে শুরু করব ডিরেকশন। হ্যাঁ স্যার, রেডি করা আপনার দায়িত্ব। তোমরা কথা শোনো, তোমাদের রেডি করতে পারবো। কি স্যার, আমি সুইট 16, এটা কি? এটা কোনটা স্যার? আমার 24, মানে বুঝলাম না, মানে আমার 24 এটা তাহলে কি? স্যার আমি তো ইংলিশে অনেক উইক, তাহলে আমি কিভাবে শুরু করব? এখন এই যে এগুলি জানেন, আগে এগুলো এই যে লিখতে গেলে তো এডি লাগবে, ওকেশনালি বলেন, ডেইলি বলেন, এই শব্দগুলি তো লাগবে। এটার পর যদি আমি প্রেজে ইনডিফিনিটের জায়গায় তো কন্টিনিউয়াস বসায় দেন, তাহলে কেমনি কি? ওই নিয়ে তো শেষ লাইফ। তোতা পাখির মধ্যে মুখস্থ ভালো না কখনো, এটা তো অবশ্যই। স্যার বয়স আজ করছিলাম, ও বয়স আমার আমারটা আমি বলি, আমার বর্তমানে একদম রানিং, অনেস্টলি একটা কথাটা বললাম, হ্যাঁ একদম রানিং চলতেছে যেটা, ঠিক আছে?
18.5 বুঝছেন আর কি। আমার রানিং এখন এটা চলতেছে, এইভাবেই আছে। আপনারা এই জন্য বললাম আপনারা বয়সে বড়, তাই এই ছোট মানুষের কথা একটু শুনে, মাঝে মাঝে ছোটদের কথা শুনতে হয়। আর এটা হচ্ছে আমার এই ছোটরা একটা কথা বলবে, এটা হচ্ছে ছোটদের একটা কি রাইটস, ঠিক আছে? যেহেতু জন্মগতভাবে আমি একজন কি মানুষ, আমার একটা অধিকার আছে, ছোট মানুষের অধিকার হিসেবে একটা কথা বললাম। আপনাদের বড়রা আপনাদের এটা শোনা উচিত, ঠিক আছে? এটা হেলায় ফেলে কাটানো উচিত না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে মুছে দিলাম। হ্যাঁ, তারপরে এরকম যদি থাকে তো এরকম জিনিসগুলো আসতে পারা যাবে না। আরেকটা জিনিস দেখেন, একটা জিনিস দেখাই, আপনারা এই জিনিসটা মিসিং করবেন, রিটেনের বেলা আপনারা ঝামেলা করবেন, বুঝছেন? বা এখানে কারেকশন এটা আসতে পারে। দেখেন এখানে আমি পিন নাম্বার লিখলাম, বলুন তো তিনটার মধ্যে কোনটা সঠিক? হাসান অলওয়েজ ডিস্টার্বস মি, হাসান ডিস্টার্বস মি অলওয়েজ, অলওয়েজ হাসান ডিস্টার্বস মি, এই তিনটার মধ্যে কোনটা সঠিক লেখেন। সুভাষ নেট ঝামেলা, নেট কার্ডটা ঝামেলা করতেছে। আপনি তো বিশি, বিশি কি বিসি না বিচি কি লিখছেন? এটি করছি দেখলে বোঝা যায়। সবাই একটু লেখেন এখানে সঠিক অ্যান্সার কোনটা। সবাই তিন তিন, আর বাকিরা এটা সবাই একটু জানাবেন প্লিজ। স্বাক্ষর 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, মিরাজ ও বিশাল। আমি আমি বিশাল দেন কি লিখেন আপনি? স্যার আপনার বিচে অনেক কি লিখছেন এটি? আমি এটা ইয়ে করতে ভালো বিশাল, বিশালটা বেশি লিখছেন, বিশাল এটা ও আচ্ছা আচ্ছা, এদিকে সবাই লিখছেন? সবার অ্যান্সার পাইলাম, বান্দরের অ্যান্সার কই? স্যার পিসির কিবোর্ড প্রবলেম, কিবোর্ড প্রবলেম হয় অন্য জায়গায় প্রবলেম হয়ে যায়, বুঝছেন? আচ্ছা সবাই লিখছেন না? আচ্ছা কেউ লিখছেন 3 কেন? আচ্ছা একটু খেয়াল করেন, কেউ লিখছেন 3, কেউ লিখছেন 1, 2 নাম্বার লেখেন না কেন? 2 এর সমস্যা কি? আচ্ছা একটু খেয়াল করেন, হাসান অলওয়েজ ডিস্টার্বস মি, হাসান ডিস্টার্ব মি অলওয়েজ, অলওয়েজ হাসান ডিস্টার্বস মি। একটু ভালো মতো খেলে, এটা হচ্ছে এই টপিকের বাইরে আপনি লেখার জন্য হয়তো বা কখনো আসতে পারে কারেকশন যে তিনটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা। তার মানে এখানে আপনি বুঝতেই পারতেছেন এখানে অলওয়েজ এবং ডিস্টার্বস এই ব্যবহারগুলি নিয়ে একটু কথা বলতেছে, তাই না? এই যে শব্দগুলি লিখলাম না, ফ্রিকোয়েন্টলি, টাইমস, সেলডম, হার্ডলি, জেনারেলি, অকেশনালি, স্টিল, অলওয়েজ, ডেইলি, সামটাইমস, অফেন, এট টাইম, এগুলো যখন লিখে তখন মাথায় রাখবেন সাবজেক্ট কি বলছি, সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব কোনটা, মানে মেইন ভার্ব, ডিস্টার্বস না এখানে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে এই অ্যাডভার্বগুলি বসে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তার মানে অ্যান্সার কোনটা? 1। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের আরেক নামে তো মেইন ভার্ব, মেইন ভার্বের মাঝখানে কি এই শব্দগুলি বসে। তার মানে কি কি বসে? অলওয়েজ বসতে পারে, হার্ডলি বসতে পারে, তারপর হচ্ছে সামটাইমস বসতে পারে, সেলডম বসতে পারে। ঠিক আছে, মুশকিলই আপনি কিন্তু ভুল লিখছেন, 3 নাম্বারটা লিখছেন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা খেয়াল করবেন, দেখলে মনে সবই সঠিক। অলওয়েজ হাসান ডিস্টার্বস মি, হ্যাঁ
তাহলে এটা কি অলওয়েজ সেলডম টেলডম এগুলি কি কোথায় বসে? সবসময় সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে এই শব্দগুলি বসে। ঠিক আছে? দিচ্ছে এক হয়েছে, হ্যাঁ হয়েছে, ইয়েস আমি পারছি। যাক, যারা পারছেন থ্যাংক ইউ সো মাচ। বুঝে, আশা করি বুঝে এগুলি করছেন। হ্যাঁ ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এইগুলি তার মানে কি অলওয়েজ, অফেন, সেলডম, স্টিল, হার্ডলি, ইউজুয়ালি এই শব্দগুলি যখন থাকে, ঠিক আছে, কোন শব্দগুলি? এই শব্দগুলি। যে আমি নিচে কি লিখে দিব, লেখেন অলওয়েজ, অফেন, সেলডম, অলওয়েজ, অফেন, সেলডম, হার্ডলি। ঠিক আছে, হার্ডলি এই যে শব্দগুলি আছে এগুলি সবসময় কি কোথায় বসে? ঠিক আছে, আবার কি এখানে কি এই যে স্টিল আছে, হ্যাঁ স্টিল, তারপরে যে সামটাইমস মাঝে মধ্যে, হ্যাঁ সামটাইমস হি ভিজিটস হিয়ার, এটা করা যাবে না। হি সামটাইমস ভিজিটস হিয়ার। ওকে, তাহলে হি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এগুলি বসাইতে হয়। তাহলে এগুলি কি সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, এগুলি কি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। হ্যাঁ মাঝে বসে। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলাম। হ্যাঁ অনেকে জানতেন না, কনফার্ম ছিলেন না, আজকে কনফার্ম হইলেন। ঠিক আছে, জোড়াবুক মরেছে, হ্যাঁ বেশিরভাগ জন। ওকে, এটা লেখা শেষ। তাহলে এগুলো সাবজেক্ট এবং কি মেইন ভার্বের মাঝে বসে। ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। তারপরে লেখেন নতুন কিছু শিখলাম, থ্যাঙ্কস এ টন স্যার। ওকে, থ্যাঙ্কস এ টন, ইউ এজ ওয়েল। তারপর লেখেন ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, 4 টাইমস। লেখেন 3 নম্বর লেখেন ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ঠিক আছে, 4 টাইমস। এগুলি যদি কোনো বাক্যে থাকে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। চাইলেও কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবেন না, প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবেন না। এগুলি থাকলে সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলি থাকলে সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। He eats twice. ঠিক আছে, twice in a day। ঠিক আছে, সে দিনে 2 বার খায়। ঠিক আছে, সে দিনে 2 বার খায়। ঠিক আছে, তারপর এখানে দেখেন, she practices, দেখেন সব এস যুক্ত হয়েছে কিন্তু, কেন? হি এবং she আছে, দেখছেন? she practices, লেখেন she practices 4 times in a week। তাহলে in a week তার মানে কি সে সপ্তাহে কি করে? ঠিক আছে, যে সে সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করছে। সে সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করছে। যদি এটাকে ইংলিশে সাজান তাহলে আপনাকে কি লিখতে হবে? she is practicing 4 times, ঠিক আছে, 4 times in a week। কত সুন্দর একটা সেন্টেন্স না? she is practicing, মিনিংটা একটু ভিতর দিয়ে বুঝান। she is practicing 4 times in a week। সে সপ্তাহে 4 বার প্র্যাকটিস করছে। কিসের জন্য? তার ভালো মানে পারফরমেন্স দেখানোর জন্য। সুন্দর না? বাট এই যে 4 টাইমস, টুয়াইস, থ্রাইস এগুলো থাকলে কি আর আমি আপনি চাইলেও কি করতে পারবো না? কন্টিনিউয়াস করতে পারবো না। আসতেছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমরা এগুলো লিখতে হবে she practices 4 times in a week। দেখেন মিনিংফুল সেন্টেন্স হওয়ার সত্ত্বেও, মনের ভাব প্রকাশ হওয়ার সত্ত্বেও আমরা কন্টিনিউয়াসে বসাতে পারছি না। গেলে কিসের জন্য? এই শব্দগুলির কারণে। এই ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু মারাত্মক লেভেলের পোলাপান ভুল করে, বুঝছেন? মারাত্মক লেভেলের পোলাপান ভুল করে। ভাবে রাইট ফ্রম ভার্ব পারা যাবে,
এই ছোট ছোট জিনিসই কিন্তু আটকে দেয়। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? she practices 4 times in a week. নেটফ্লিক্সে আমরা শুনেছি মিলে গেছে। বাহ, এটা 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 বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন সবাই? দেখেন, কোন বক্তা বা লেখকের উদ্ধৃতি, কোন বক্তা বা লেখকের উদ্ধৃতি, ঠিক আছে? কোন বক্তা বা লেখকের উদ্ধৃতি করলে সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কোন বক্তা বা লেখকের উদ্ধৃতি কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? যেমন শেক্সপিয়ার says or said, life is a tale told by an idiot. দেখেন, শেক্সপিয়ার says or said লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। তার মানে কি, কোনো লেখক বা কোনো বক্তা যখন স্পিচ দিবে তখন এটাকে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হবে। তাহলে দেখেন, পরীক্ষার হলে যদি আসে হুইচ ওয়ান ইজ কারেক্ট, খেয়াল করে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তখন কি আসবে? শেক্সপিয়ার সেজ লাইফ ইজ আ টেল টোল্ড বাই ইডিয়েট, অপশন এ। অপশন বি, শেক্সপিয়ার সেড লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। তার মানে কি, দুইটা কিন্তু অপশন দিবে। তখন আপনারা ভাববেন কি যে সে তো বলেছিল। তার মানে কি, ওনারা যা বলেছে এটা কিন্তু আজকে 2024 পর্যন্ত কিন্তু এটা লাস্টিং করতেছে, এবং 2025 এবং কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু কোনো লেখক বা বক্তা যেটা বলবে এটা কিন্তু কি করবে? লং লাস্ট করবেই, ঠিক আছে? অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এরকম কোনো বক্তা বা কোনো লেখকের কোনো উদ্ধৃতি থাকে, অবশ্যই এটাকে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসবো। তাহলে কি আসতেছে? সেইজ আসতেছে, নট স্যাড। বুঝতে পারছেন? আমরা কিন্তু মুখে মুখে আমরা বলি যে রাতুল স্যার স্যাড, ঠিক আছে? কি বললো? যেমন আমি মাঝে মধ্যে ডায়লগ দিই না, হ্যাপি লার্নিং। রাতুল স্যার স্যাড হ্যাপি লার্নিং না, রাতুল স্যার সেজ হ্যাপি লার্নিং। তার মানে কি, এটা তার উক্তি, তার নিজের করা, এটা ওটা কখনো আরেকজন কি করতে পারবে না? কপি করতে পারবে না। তাহলে এখানে আমাকে কি বলতে হবে? সেইস মানে সেইসে বলতে হবে, সেইটা আর বলা যাবে না, ঠিক আছে? পারা যাবে ইনশাল্লাহ। স্বাক্ষর ভাই ছোটবেলার ইয়েস টিচার ইবা, ছোটবেলার ফাঁকিবাজিগুলি কাভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলি তো ছোটবেলায় এত তো খেয়াল করে পড়া হয় না। তার মানে এটা কিন্তু একটা উদাহরণ দিলেই হবে যে যেটাই বলুক না কেন এখানে কি আসবে? সেইজ আসবে। এটা কারা জানলেন আজকে ফার্স্ট টাইম? এই সহজ একটা জিনিস একটু অনেস্টলি বলেন যে এটা স্যার আজকে জিনিসটা মিলাইলাম বা জিনিসটা আজকে জানলাম। এটা কারা কারা? আগে জানা থাকলেও বলেন, এখন জানা থাকলেও বলেন, জাস্ট জানার জন্য। এই ছোট জিনিসটা আজকে কে জানলেন এটা বলেন। হাত তুলছে একজন, আমি জানলাম ফার্স্ট। ওকে, মি, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই ছোট ছোট জিনিস কতটা গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু রিটেনের ক্ষেত্রে, রিটেনে কিন্তু যদি কোনো কোটেশন বসাই, হ্যাঁ কোটেশন বসান না, তখন কিন্তু আপনারা এটাই ইউজ করতেন। কারণ ওই যে রিটেনের টিচারটা কিন্তু খুব মাইন্ড করবে এগুলি দেখলে। এগুলো করা যাবে না, ভাববে যে ছেলের বেসিক আইডিয়া নাই এই স্টুডেন্টের, ঠিক আছে? আমারও ওকে দেওয়ার মতো বেসিক মার্কও আমার হাতে নাই, তখন এইভাবে বলে দিবে। লেখেন 5 নাম্বার, দেখেন 5 নাম্বার আজকে জানলাম স্যার। ওকে, এই যে সমান সুন্দর একটা ভালো একটা স্কুলের কিন্তু টিচার হয়ে গেছো তুমি। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলি তোমার বাচ্চাদের পড়ায়, তোমার কিন্তু এখন এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখনই বই পড়াবা এই রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা ছাড়া তুমি ভয়েস করাও, ন্যারেশন করাও, তুমি যাই করাও, এটি লাগবেই। বুঝতে পারছো? অতএব এটি তুমি কি করবা? ভালো মতো শুনো, শিখে যাও। বাচ্চাদের এই সময় এখন থেকে শিখাও, যেটা তোমরা এখন বিসিএস এসে শিখছো, ওরা যাতে 6-7 থেকে শিখতে পারে। এখন থেকে ডায়লগগুলি দিয়ে পড়াও, ঠিক আছে? নিজের মতো করে সুন্দর মতো গুছায় এগুলি পড়াও, ওরা জানো। এগুলি ছোট ছোট করে যে সিটি পরীক্ষা হয় না বা উইকলি টেস্ট হয় না, এগুলি ছোট ছোট করে দিয়ে দিবা। হুইচ ওয়ান ইজ কারেক্ট বা
আর এটাকে কি বলা হয় যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। তখন তোমরা তোমাদের মতো দিবা শেক্সপিয়ার সেইড লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, তখন ওটা কারেকশন করবে। কি কারেকশন করবে? ওই সেটের জায়গায় ওটা কেটে সেইস লিখে দিবে। বুঝতে পারছে? এগুলি তোমাদের প্রশ্ন প্যাটার্ন এভাবে সাজাও, তোমরা সাজাবে, এই জেনারেশনটা ভালো হবে। এর জন্য কিন্তু আমি আমার আন্ডারে যেগুলো আল্লাহ পাক রাখছেন, যেসব স্টুডেন্ট রাখছেন, যেমন আল্লাহর রহমতে যে আপনারা যারা আসছেন, এটা তো আমার কাছে একটা রহমত, তাই না? এটা তো আসলেই আমি অস্বীকার করবো না, এটা মারাত্মক একটা রহমত। আমি তো আপনারা এইভাবেই শিখেন যেটা আপনি আপনার পরের জেনারেশনকে দিতে পারেন, এটা যাতে নষ্ট না হয়। এজন্য আমারগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আপনাদের দায়িত্ব এই জিনিসটা দিয়ে দেন। কারণ শেখানোটাও কিন্তু একটা বড় সোয়াবের একটা জিনিস, ঠিক আছে? বাচ্চাদের পড়াশোনা যাতে নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন। জি স্যার, ট্রাই করবো, দোয়া করবো। হ্যাঁ, ওকে। তারপর লেখেন, একটা লিস্ট করে দিব, ঠিক আছে? লেখেন নিচের স্টেটিভ ভার্বগুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। লেখেন নিচের স্টেটিভ ভার্বগুলো, ঠিক আছে? নিচের স্টেটিভ ভার্বগুলো, ঠিক আছে? স্টেটিভ ভার্বগুলো কি হয়? সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কথাটা বুঝি। যেমন স্টেটিভ ভার্ব কি? সি মানে কি? দেখা, ঠিক আছে? আমি একটি পাখি দেখছি, এটার ইংলিশ কি লেখেন? আমি একটি পাখি দেখছি, এটার ইংলিশ কি লেখেন? চটপট। টিচারের সামনে আলহামদুলিল্লাহ, আপনাকে আগে পেলে বিসিএস এর থাকে আলহামদুলিল্লাহ, এখনো সুযোগ আছে শাকুর ভাই, পেয়ে যাবেন। বেস্ট অফ লাভ লিখবো। হ্যাঁ, একজন আরেকজনের অ্যাপ্রিসিয়েট করাটা ইম্পর্টেন্ট। এটা আমি একটি পাখি দেখছি, এটার ইংলিশ কি? হ্যাঁ মুনতাহা, দেখেছিলাম বলি নাই, দেখছি। আমি একটি পাখি দেখছি। বাহ, তাহলে দেখেন মুসাদ, দেখেন ওকে, আমি একটি পাখি দেখছি। দেখেন আমি একটি পাখি দেখি, আর এটা আমি কি লিখছি? আমি একটি পাখি দেখছি, ঠিক আছে? আমরা কি জানি? করি প্রেজেন্ট ইনডিফিনিট, করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, খাই প্রেজেন্ট ইনডিফিনিট, খাচ্ছি এই যে নিজম যেমন খাচ্ছে সারাটা দিন, এই যে রাত্রে 3 বেলা ভাত খায়, এক রাতে 3 বেলা সে ভাত খায়, ঠিক আছে? মানে ভাত খায়, রাতে চার্জ দেয়, সকালে ওইটা আবার ফটফট শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এরকম দেখেন। তাহলে আমি খাচ্ছি আর একটা আমি ভাত খাই, কথাটা বুঝি। তার মানে একটা ইনডিফিনিট, এটা কি? কন্টিনিউয়াস। এই যে স্টেটিভ ভার্ব কি? আপনি যদি সি এর ব্যবহার লেখেন, এই সি কখনো কি হয় না? সিইং হয় না। যে আপনার এটা হওয়া উচিত ছিল কি? যেহেতু দেখছি আই এম সিইং এ বার্ড, এটা হওয়া উচিত না, কিন্তু এটা আসবে না, কারণ সিটা কি? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের সাথে আপনি কখনো কি করতে পারবেন না? কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসতে পারবেন না, এটাকে ইনডিফিনিটি রাখতে হবে। তাহলে এটা কি আসতেছে? ওই দেখছি বলেন আর দেখি বলেন, তাহলে কি আসবে? আই সি আ বার্ড, সবারটা হয়ে গেছে। আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে পাস্ট টেন্স করতে পারবেন, সেটা আলাদা হিসাব। হ্যাঁ, ব্রেন মাপ চাচ্ছে স্যার। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই বুঝছে? এগুলি কখনো কি হয় না? এই শব্দগুলি সিটি, এই স্টেটিভ ভার্বগুলি কখনো আইএনজি আপনি করতে পারবেন না কন্টিনিউয়াস, ঠিক আছে? এরকমই কোন কোন ভার্ব আপনি কন্টিনিউয়াস করতে পারবেন না, যেখান থেকে পরীক্ষায় প্রত্যেক বিসিএস এ আসে। প্রত্যেক বিসিএস এ সব পোলাপান ভুল করে, মানে সব পোলাপান বলতে ম্যাক্সিমাম পোলাপান ভুল করে। দেখেন সি লেখেন, সি সেন্স, ফিল, এনজয়, অ্যাফেয়ার,
appear, hear, love, believe, believe লেখা need, belong, ঠিক আছে লেখেন belong, small, hate, taste, forget, think, include, তারপর হচ্ছে আপনারা remember, recognize, এখন recognize, seem, like, long, prefer, ঠিক আছে seem, like, long, prefer লেখেন want, sound, agree, understand লেখেন see, sense, feel, enjoy, appear, তারপরে কিন্তু hear মানে শোনা, হ্যাঁ কানে শোনা যেটা এটা, ঠিক আছে contain, look, involve, ঠিক আছে contain, look, involve লেখেন আরেকটা আছে ওই যে কি জানি involve, look, contain, consist লেখেন এগুলি লেখেন ইকোটা থেকে ইনশাআল্লাহ আসবে এগুলি থাকলে স্যার টেস্ট বানান কোনটা TASTE হ্যাঁ টেস্ট লাস্টে ই হবে আমি ভুল করে এটা দেই না হ্যাঁ ঠিক আছে লেখো লেখা শেষ হলে একটু জানান তাহলে এগুলি যদি থাকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয় ঠিক আছে যদি লেখেন the land belongs to my father ঠিক আছে the land belongs to my father ঠিক আছে I appear at the exam ঠিক আছে exam I appear at the exam ঠিক আছে I appear at the exam ঠিক আছে তারপর হচ্ছে ওই যে বলে না so beautiful so elegant just looking like a wow তাহলে এখানে ভুল ছিল কোনটা looking শব্দটা কেন look হচ্ছে স্ট্যাটিক ভার্ব এখানে ing হয় না তাহলে এখানে কি আসবে just look like a wow just looks like a wow বুঝতে পারছেন এইভাবে করে আসবে হ্যাঁ এই যে এই শব্দগুলি খেয়াল রাখবেন সবচেয়ে বেশি পরীক্ষা কোনগুলি আসে এই যে আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও এটা হবে না কি লিখতে হবে আই ফিল বেটার নাও আমি ভালো অনুভব করছি আমরা বলি না আই এম ফিলিং বেটার নাও অনুভব করছি কন্টিনিউয়াস এটা না আমি ভালো অনুভব করছি আমি ভালো অনুভব করি হোয়াট এভার আপনি যেটাই বসান না কেন আপনাকে কি করতে হবে আই ফিল বেটার নাও নট ফিলিং ঠিক আছে আই ফিল বেটার নাও আই ফিল সবচেয়ে বেশি সেন্টেন্সটা আসে আই ফিল বেটার নাও ঠিক আছে এই যে ফিল আই এম ফিলিং এগুলি হয় না তার মানে এখানে সবচেয়ে বেশি আসে কোনটা একটু মার্ক করেন এগুলি চাইলেও ভুল করেন না ঠিক আছে এটা কিন্তু স্মেল এটা স্মল না যেহেতু ভার্ব এটা কিন্তু স্মল তো অ্যাডজেক্টিভ এটা স্মেল হবে ই হবে কিন্তু হ্যাঁ দেখেন সি ফিল ঠিক আছে সি ফিল এনজয় অ্যাপিয়ার হিয়ার লাভ আই এম লাভিং ইউ এটা হয় না আই লাভ ইউ আই এম হেটিং ইউ এটা না আই হেট ইউ ঠিক আছে এগুলো খেয়াল রাখবেন তারপর হচ্ছে আই এম বিলিভিং ইউ আমি আপনাকে বিশ্বাস করছি এটা না আই বিলিভ ইউ আমি আপনাকে বিশ্বাস করছি তারপর বিলং টেস্ট ঠিক আছে ইট ইজ টেস্টিং এটা হয় না হ্যাঁ ইট টেস্ট ঠিক আছে তারপর হচ্ছে ফরগেট থিঙ্ক রিমেম্বার এগুলো ভুল করা যাবে হেট না সিম লাইক
ঠিক আছে, আই এম ওয়ান্টিং ইউ, আমি তোমাকে চাচ্ছি, এটা না, আই ওয়ান্ট ইউ। ঠিক আছে, এরকম এই যে ওয়ান্ট। ঠিক আছে, আই এম এগ্রিং উইথ ইউ, আমি তোমার সাথে সম্মত জ্ঞাপন করছি, এরকম না, আই এগ্রি উইথ ইউ, এই এগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, লুক, এই কয়টা একটু ভালো মতো দেখা যায়। হ্যাঁ, কি কি? সি, ফিল, এনজয়, অ্যাপিয়ার, হিয়ার, লাভ, বিলিভ, বিলং, হেট, টেস্ট, ফরগেট, থিঙ্ক, সিম, লাইক, ওয়ান্ট, রিমেম্বার, লুক, আন্ডারস্ট্যান্ড, এই কয়টা একটু বেশি ভালো মতো দেখা যায়। ইট ফিলস বেটার নাও, হ্যাঁ এটা হবে। আই এম লাভিং ইউ স্যার, এটাই। ঠিক আছে, আই এগ্রি উইথ ইউ স্যার, ওকে। ঠিক আছে, উই আর হেটিং, ঠিক আছে, নিজুম, আমরা ওরা কি করতেছি, হেট করতেছে। হ্যাঁ, কারণ সে খায় আর কি করে, ক্লাস করতেছে। হ্যাঁ, এটা করা যাবে না, হেটিং। ঠিক আছে, তাহলে এটা কি হেটিং মেটিং আছে? এই হেটিং মেটিং এগুলি নাই। মুছে দিব, এক্সাম্পল গুলি দেখছে, এগুলি থাকলে সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এই যে এখান থেকে কিন্তু যে সাক্ষর ভাই, আপনি যখন স্পোকেনে আসতেছেন, আপনি কিন্তু এগুলো রেগুলার ইউজ করতেছেন। আমি কিন্তু এই ভুলগুলি ধরাই দিচ্ছি, আপনি এটা এইভাবে না বলে এইভাবে বলবেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলি, ঠিক আছে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। পারমিশন দিলে মুছে দিব, শেষ। অস্থির ক্লাস, আই এগ্রি উইথ ইউ, ওকে। আগের ক্লাসগুলিতে এগুলি শিখাই নাই, কারণ এগুলি কি দরকার ছিল না। আপনার রিটার্নের কোশ্চেন দেখছেন, যেহেতু ক্রিয়েটিভ রিটার্নের কোশ্চেন দিচ্ছে, তার মানে কি এখন এগুলি নতুন আসার সম্ভাবনা বেশি। নতুন কোশ্চেন ঢুকতেছে, কিন্তু প্রচুর ইংলিশে নতুন কোশ্চেন ঢুকছে এবার, বুঝছেন? তারপরে বাংলাতেও নতুন কোশ্চেন ঢুকছে। অতএব আপনাদের বিশেষ প্রিলিতে নতুন ঢুকবে, এটাই স্বাভাবিক। এর জন্য রাতুল স্যার সাথে সাথে নিজেকে এই এক মাস না, এই প্রশ্ন পরীক্ষা কতদিন ধরে হচ্ছে, মাত্র 4-5 দিন না, 4-5 দিনে নিজের আপডেট করে ফেলছে। কেন? আপনাদের এগুলি দেওয়ার জন্য, বুঝতে পারছেন? রাতে এসে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। এই সময় তোমরা তো ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, সত্যি কথা বলো তো, এগুলো আমি তখন পড়াইছি কিনা? এগুলো আমি পড়াইছি? এগুলো কিন্তু আমি পড়াইনি, আমি তো জানি আমি কি পড়াইছি। এগুলো আজকে লঞ্চ করলাম, বললাম না যে এগুলি দেওয়ার জন্য। এগুলো নিজে সাজায় রাজায় আয়ত্ত করে তো না দেখেই বলতে হয়, এই জন্য এগুলি এখন দিচ্ছি। ওকে, ওই দিনের সে সমস্যা দুটো বলেন। ইজ দ্য গ্রেট, দেন এত গ্রেটেড না, সাথে সাথে প্রশ্ন দেখে নিজের আপডেট করে ফেলছে যে এখন আপনাদের এইগুলি আসবে। ঠিক আছে, এখন লেখেন। এতক্ষণ তো ইনডিফিনিট করলেন, 6 নম্বর লেখেন। ঠিক আছে, লেখেন নাও। ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। তারপর লেখেন রেপিডলি, অ্যাট প্রেজেন্ট, দিস সিজন, গ্রাজুয়ালি, রেপিডলি। ঠিক আছে, রেপিডলি, অ্যাট প্রেজেন্ট, এই যেগুলিতে ঝামেলা করেন না। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট, দিস উইক, দিস মান্থ, দিস উইক, দিস মান্থ, দিস উইক, দিস মান্থ। তারপর হচ্ছে দিস ইয়ার, তখন কি ঝামেলা ছিল, এখন কি ঝামেলা ছিল, এটা খেয়াল রাখেন। ইয়ার আফটার ইয়ার, অ্যাট দিস মোমেন্ট, ইয়ার আফটার ইয়ার। তারপর লেখেন অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট লেখেন, ইয়ার আফটার ইয়ার, অ্যাট দিস মোমেন্ট লেখেন, দিস সিজন, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, দিস সিজন, দিস সিজন লেখেন। এই যে শব্দগুলি লেখেন। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে দিই, গ্রাজুয়ালি, এটাও লেখেন। এন্ডের দুই পাশেই হয়। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি বলছে, এই যে সকল শব্দগুলি আছে, এগুলো যদি থাকে তাহলে সবসময় কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্ট থাকবে প্লাস এম অথবা ইস অথবা আর থাকবে, প্লাস ভার্ব প্লাস কি থাকবে, আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, তাই না? অবজেক্ট বলতে আমি তো অবজেক্ট ইউজ করি না, আমি ইউজ করি সবসময় এক্সটেনশন। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, আর কি।
আগেরটা ছিল কিন্তু দেখেন এভরি উইক, খেয়াল করছেন, এভরি উইক। আর এখন কি আসতেছে দিস উইক। আগেরটা ছিল কি এভরি মান্থ, খেয়াল করছেন, একটু আগে যেটা দিলাম 3 নম্বরে, তারপর ছিল এভরি ইয়ার। আর এখন সব কি আসতেছে আবার এভরি সিজন। এখন কি আছে সব দিস 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 দিস। ও এক প্রেজেন্ট দুইবার লিখছে, একবার লিখেন, ঠিক আছে, রেপিডলি গ্রাজুয়ালি এগুলো খেয়াল রাখেন, এগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। আগের ক্লাস এখনকার ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্স স্যার। হ্যাঁ না স্যার, এই জন্যই তো বলছে অস্থির। স্যার বিশেষে টিকলে ফুল খাসি বারবিকিউ করে খাওয়াবো স্যার, প্রমিস। ওকে, নো নো না স্যার, এক্সাক্ট করে থাকবে। হ্যাঁ এগুলো হচ্ছে এক্সাক্ট করে থাকবে। ওকে, পারা যাবে ইনশাল্লাহ। তাহলে she is singing a song now। এই যে নাও শব্দটা আছে, খেয়াল করছে, তার মানে কি নাও থাকলে এটা কন্টিনিউয়াসে চলে আসবে, এর জন্য কি আসলো is singing, she sings a song now, সে একটা গান এখন গাবে, এরকম না, এখন গাচ্ছে, নাও আছে বিধায় এখন আমরা কি করব, এখানে কন্টিনিউয়াস টেন্সে বসায় দিব। বুঝতে পারছেন? ঠিক আপনারা 5-7 বছর পরেও যদি দেখেন যে স্যার রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছে, দেখবেন রাতুল স্যার চেঞ্জ করে ফেলছে সিস্টেম, পুরো সিস্টেমই চেঞ্জ। আমি সবসময় আমার কি পুরাতন জিনিস পড়তে ভালো লাগে না, আমি আপডেট হইতে পছন্দ করি, নিজেরই ভাল লাগে তখন পড়াইতে, বুঝছেন, চোখের সামনে ভাষা এটারে কিভাবে কি করা যায়, এর জন্য নিজেরাই সব কিছুতে একটু চেঞ্জ করি। আর কিছু আছে এগুলো চেঞ্জ করারই থাকে না, মানে ওটা চেঞ্জ করলে স্টুডেন্টের বিপদ, ওগুলো আর করি না। বুঝতে পারছেন? ওগুলো ফিক্সড রেখে দিই। হ্যাঁ, সে ইজ সিঙ্গিং আ সং নাও, এরকমই প্রত্যেকটা এইভাবে করেই আসবে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট ইউ আর ওয়ার্কিং ইন আ মিল, আবার যদি থাকে অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ ইউ আর এগুলো উদাহরণ। হ্যাঁ, ইউ আর ওয়ার্কিং ইন আ মিল, তুমি একটা মিলে কাজ করতেছ, ঠিক আছে। এই যে অ্যাট প্রেজেন্ট শব্দটা আছে আর ওয়ার্কিং শব্দটা চলে আসলো। হ্যাঁ, ইউর সাথে আর বছর শুরুতেই এগুলো লিখে দিচ্ছে, তাই না? কেন লিখে দিচ্ছে? যাতে ঝামেলা, এগুলি এদের যদি ঝামেলা পয়তা না হয়, এক্সাক্ট করে থাকবে সব বাস, ঠিক আছে। ওকে, শেষ করে দিব, একটা পার্ট শেষ হোক, ঠিক আছে, আর 2 মিনিট। হ্যাঁ, আজকে তুই আমার যে জ্বালানোটা জ্বালাইছিস মেসেজ দিয়ে ক্লাস টাইমে, আসার মারতে ইচ্ছা করছিল বেটা। আর আমাদের এখানে যে ইয়ারা বেশি ক্লাস করে না, ক্যাডারটা সচিবরা, স্যার 3:25-এ বলছে যে শেষ করে দিব, আমরাও বলছে টায়ার স্যার আজকে শেষ করে দেয়। ওই সময় বিসিএস ক্যাডার, আপনার 30তম ক্যাডার এএসপি, মানে এসপি না এখন এসপি হয়ে গেছে, হুট করে একটা কোশ্চেন করে, স্যার তাহলে এটা কি হবে সংঘাত, যখন এটা যে ওয়ারশ চুক্তি আছে না, ওয়ারশ চুক্তি নিয়ে কথা বলতেছে, যেটা পোল্যান্ডে 1855 সালে হয়, এটা নিয়ে একটা কথা তুলছে ক্লাসে। এই যে স্যারে শুরু করছে, একটা ক্যাডার কথা কইছেন, স্যারের তো একটু বেশি বলতে হইব না, এই শুরু করছে শেষই করে না। তারপর বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেন যখন সব শেষ, এখন রোল কলের খাতাটা হাতে নিচ্ছে, এখন বলতেছে আরেকজনের সচিব একজন আছে, এটার সাথে বাংলাদেশের সাথে এখন আমেরিকার একটা কম্পেয়ার করতেছে, যে বাংলাদেশে এটাতে 88 নম্বরে আছে, আমেরিকা 131-এ আছে, কেন স্যার? তখন স্যার এইটা বুঝাইতে যায়, আবার ইয়াতে নেটে ঢুকে বিভিন্ন ঘাটাঘাটি করে টোরে এগুলি বুঝে, মানে একদম মাথায় নষ্ট করে দিচ্ছে। আর রোল কোড ছাড়া তো বের হলে তো পরে রোল কোডও করে না। আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের 5 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্স, প্লাস 5 মার্ক হচ্ছে পার্টিসিপেশনে, মানে ক্লাসে কথা বলতে হবে স্যারদের সাথে, এগুলোর উপরে মার্ক দেয়, বুঝছেন। আর এগুলো টুকটাক নাম্বার কেটে গেলে এদিকে 80+ মার্ক আসে না। এটা টার্গেট নিয়ে ঢুকছি তো, যে 4 আউট অফ 4 যাতে থাকে সামহাও, এই নিয়ে টার্গেট নিয়ে ঢুকছে। আর ওইখানে 10টা মার্ক ওনাদের হাতে, প্রচুর ঝামেলা করে। এই 2 মিনিট স্যারেই বলতেছে 2 মিনিট, আমিও মেসেজ দিতেছে 2 মিনিট, আর এটা হয় না। তখন পিঠে তো মন চায় না, মারাত্মক মারাত্মক। আমি হ্যাপি লার্নিং লেখার পর কি আর শুরু করা ঠিক হবে? কখনোই না। এরা এই যে এরা এত কোশ্চেন করে, এত জানতে হইব কেন আল্লাহই জানে, ঠিক আছে, এগুলো খুব সমস্যা। লেখেন, জাস্ট লেটলি, আপনাদের ক্লাস এগুলি হয় রাজশাহীতে, রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস যখনই শেষ করে ওই সময় কোশ্চেন করে বলাবেন না।
জাস্ট না, তারপর লেখেন রিসেন্টলি, অলরেডি, হ্যাঁ লেখেন রিসেন্টলি, রিসেন্টলি, অলরেডি, তারপর লেখেন সো ফার, লেখেন সো ফার, ইয়েট, আপ টু নাও, ইয়েট, আপ টু নাও, লেখেন ইয়েট, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, নেভার এভার, নেভার এভার, লেখেন আছে ভাই, এইগুলো তো ভাইরাস, লেখেন নেভার এভার লিখছেন, তারপর আপ টু দ্য প্রেজেন্ট, আপ টু দ্য প্রেজেন্ট, আপ টু দ্য প্রেজেন্ট, এই শব্দগুলি যখন থাকবে কোনো সেন্টেন্সে চোখ বন্ধ করে এগুলিকে দিবেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিসে দিবেন? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস, ঠিক আছে, ভার্বের কি 3 নম্বর ফর্ম প্লাস কি অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্টে। ওকে, শেষে একদিন একটারে ক্লাস শেষে সবাই মিলে ধরছিলাম, আমরা তো সচিবে কোশ্চেন করে তো সচিবরা তো থাবড়াইতে হয় না, কালে বললাম কিন্তু ভাইয়া শেষ সময় এত কথা কি, এটা আগে বলতেন, জানতে হবে তো, জানতে হবে তো, হ্যাঁ আমাদের বয়স হয়ে গেছে, তোমাদের বয়স কম, জানতে হবে তো, কোশ্চেন না করলে কিভাবে জানবা? লিখে সাবজেক্ট হ্যাভ এস বি3 অবজেক্ট লিখছেন, তার মানে এগুলি কি হয়? তার মানে কি? উদাহরণ লেখেন ইট হ্যাজ অলরেডি, ইট হ্যাজ অলরেডি স্টার্টেড, স্টার্টেড, এটা কি অলরেডি কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই অলরেডি শব্দটা আছে, দেখেন এখানে যে অলরেডি শব্দটা বসেছে, কোথায় বসেছে দেখছেন? প্রিন্সিপাল ভার্ব এবং কি সাবজেক্ট, হ্যাঁ এটা তো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, মাঝখানে কিন্তু অলরেডি শব্দটা আসছে। ইট হ্যাজ স্টার্টেড অলরেডি, এটা কিন্তু আসবে না। অলরেডি ইট হ্যাজ স্টার্টেড, এটাও আসবে না। সবসময় মনে রাখবো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে আমরা কি বসাবো? এই এটাকে কি বলা হয়? অলরেডি। তাহলে এটা মেইন ভার্ব আর এটা তো অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এই দুটার মাঝখানে এখানে আসবে, যেটা সাবজেক্টের পরে বলবে, ঠিক আছে? আগে পরে বসানো যাবে নয়টারে না। তারপর লেখেন তাহলে এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এটা জিনিস এটার সাথেই এটার সাথে না বুঝে আমি আর আলাদা বুঝাই, লেখা তো শেষ না। দেখেন মাত্র এটা 7টা নিয়ম দিচ্ছি না, পড়াটা এখন কত ছোট হয়ে গেল, আলাদা আলাদা পড়াতে পড়াটা কত ছোট হয়ে গেল। 8 নম্বরে লেখেন, লেখেন লেখেন ইনকমপ্লিট, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে, ঠিক আছে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে নিম্নের অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে। ওকে, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে। তাহলে এই জিনিসটা কি? যেমন টুডে, আমি বলতেছি আজকে, আজকে কখন এটা বললাম না, ঠিক আছে, আজকে কখন এটা বললাম না। দিস মর্নিং, দিস আফটারনুন, দিস মর্নিং, সকালে কয়টা এটা বললাম না, দিস আফটারনুন, দুপুরে কখন এটা বললাম না, আফটারনুন, দিস ইভিনিং, এটা কখন বললাম, এটা আমরা কি বললাম না। এরকম যদি থাকে, ঠিক আছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। দেখেন দেখেন ইউ হ্যাভ called me 3 times 3 times this morning, দেখেন তাহলে কেন এটা হইলো? এই যে দিস মর্নিং, সকাল কয়টা, 10টা না 11টা, এটা কিন্তু বলি নাই, ঠিক আছে, 3বার ফোন দিছ, এই জন্য এখানে হ্যাভ কল্ড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসছে, ঠিক আছে। পার্ট 1টা আজকে এখানে শেষ করলাম, হ্যাপি লার্নিং। তার মানে কি পার্ট 1টা আজকে এখানে শেষ করলাম। প্রেজেন্ট এই মাত্র 7টা আইটেম, এটা কত নম্বর আইটেম? 8টা। এই 8টা আইটেম পড়লে প্রেজেন্ট থেকে 1 মার্ক আসবে। তারপর এরকম 5টা আছে, 5-6টা আছে, ওটা করলে আর ফিউচার আছে 5-6টা।
তো এগুলি করলে মোটামুটি রাইট ফ্রম ভার্ব যা যা আছে সব কিছু আপনার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আলাদা আলাদা করলে এখন চোখে পড়বে, ভিজিবল হবে। আর এগুলো আজকে নোট পাঠানোর দরকার নেই, যখন 3টা পার্ট একসাথে শেষ হয়ে যাবে পুরো রাইট ফ্রম ভার্ব, কালকে কিন্তু সকালবেলা ক্লাস নেব, নিয়ে একবারে শেষ করে দিব, ঠিক আছে? হয়তো আবার 9টা থেকে 10টার ভিতরে ক্লাস আপনাদের নিয়ে নিব, হ্যাঁ? তখন আপনাদের পুরো পার্টটা শেষ হয়ে যাবে, তখন একবারে সাবমিট করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক তাইলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এতগুলো ওয়ার্ড কিভাবে মনে রাখবো? হ্যাঁ, পড়ার টেবিলের সামনে প্রতিদিন যে যে ওয়ার্ডগুলি তুমি ইউজ করো, স্যার আই থিঙ্ক, হ্যাঁ স্যার আই ক্যান রিমেম্বার, এই যে রিমেম্বার শব্দটা, থিঙ্ক শব্দটা, স্যার এটা খুব ভালো একটা স্যার টেস্টি ফুড, আপনি এটা খেতে পারেন, এটা খুবই টেস্টি, এই যে টেস্ট, ঠিক আছে? স্যার আমি আপনার কথা শুনতে পারছি, যে হিয়ার, ঠিক আছে? স্যার আমি এটা দেখতে পারি, যে সি, এই যে শব্দগুলি খেয়াল করছো, তুমি কিন্তু এটা প্রতিদিন বলছো, তাহলে প্রতিদিন তুমি যেটা বলছো ওটা সবসময় ইনডিফিনিটে হয়, ঠিক আছে? বিলিভ, ট্রাস্ট, লাভ, হেট, এগুলিকে প্রতিদিন আমরা বলতেছি না? ভালো লাগে না, ভালো লাগে, ঠিক আছে? তারপর শুনতে পারি না, দেখতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, এই যে প্রতিদিন যে কথাগুলি, এই সেন্সে মনে রাখো যে প্রতিদিনের কথাগুলি সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? এখন বুঝছো সিস্টেমটা? এভাবে খেয়াল করো। আর এগুলো তো বোঝাই যায়, দিস মর্নিং, দিস ইভিনিং, কখন আমি তো জানি না, এর জন্য এগুলো সব পারফেক্টে চলে যাবে। বুঝতে পারছো? প্রেজেন্ট পারফেক্টে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। ওকে, ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লাস হয়েছে, হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং। স্যার এই টপিকটা ওকে কথা দিলাম, আর কালকে শেষ করে কালকে রাতে এটার উপর পরীক্ষা দেবে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে? কালকে সকালে ফোন শেষ করে রাতে পরীক্ষা দেবে টপিকের উপরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড মর্নিং, হ্যাঁ গুড নাইট, থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং।